নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। ভোট চলেই এলো প্রায়, তো অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কি করে না, নির্বাচন কমিশন বুথগুলোকে আলাদা আলাদা করে। কোনোটা স্পর্শকাতর বুথ, কোনোটা অতি স্পর্শকাতর বুথ। কিভাবে করে না, সেই জায়গার ম্যাপিং করে একটা, সেই জায়গায় কোনো রকম কোনো অশান্তি হতে পারে কিনা সেই সব ভেবেচিন্তে এই তালিকা তৈরি করা হয়। ভোট সামনে অশান্তি কোথাও হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি তা জানতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। সিইওকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেন রিপোর্ট পাঠানো হয়, সেই রিপোর্টের ভিত্তিতেই তো বুথ তৈরি হবে। নয়াদিল্লি থেকে কি খবর পাচ্ছি জানবো, মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, কাল প্রথম দফার বৈঠক হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং স্পর্শকাতর দেওয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সিইওর, এবং আমরা যেটা জানতে পারছি কমিশন সূত্রে যে সেই বৈঠকে জেলা ভিত্তিক রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে সিইওকে, এবং সেই জেলা ভিত্তিক রিপোর্ট কিন্তু প্রতি সপ্তাহে দিতে হবে এবং এই রিপোর্ট তৈরি করবেন প্রত্যেকটি জেলা শাসক, এবং সেই রিপোর্ট কমিশনের দপ্তরে পাঠাতে হবে। সেই রিপোর্ট দেখে কিন্তু স্পর্শকাতর বুথের বিষয় সিদ্ধান্ত নেবে কমিশন, এবং তার উপরেই কিন্তু নির্ভর করবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। ধন্যবাদ। আরও একটি বৈঠক আছে দিল্লিতে, আরও একটি বৈঠক কি নিয়ে না, ভোট কারা দেবেন, যারা ভোটার বলে যোগ্য ভোটার বলে বিবেচিত হবেন। যোগ্য ভোটার কিভাবে বেছে নেওয়া হবে না, ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে। যাদের খসড়া তালিকায় নাম ওঠেনি তাদের কি হচ্ছে হিয়ারিং, সেই হিয়ারিং নিয়ে বেশ কিছু সমস্যার কথা শোনা যাচ্ছে। সেসব নিয়েই আজ নয়াদিল্লিতে আরও একটি বৈঠক, এবং সেই বৈঠকের বিষয়ে জানবো। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, রাজ্যের তরফে বেশ কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে, বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে এই হিয়ারিং নিয়ে। আজ কি সেসব নিয়ে আলোচনা হতে পারে? দেখো, আজ জোড়া বৈঠক রয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। তুমি জানো ইতিমধ্যে দিল্লিতে রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। দুপুর 1টা থেকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে, যেই বৈঠকে রাজ্যের সব জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা ভার্চুয়ালি থাকবেন। দিল্লিতে কমিশনের দপ্তরে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, এবং কলকাতা সিইও দপ্তর থেকে থাকবেন কয়েকজন আধিকারিক ভার্চুয়ালি। যেটা মূলত আলোচনা হবে, প্রথমত হচ্ছে এসআইআর প্রক্রিয়ার যে শুনানিতে বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা হচ্ছে, সেই প্রযুক্তিগত সমস্যা নিয়ে কোন জেলায় এখনো পর্যন্ত কি কি সমস্যা রয়েছে, এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের এই বিষয়ে কি বক্তব্য তা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয়ত, তুমি জানো 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, তার আগে 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানি প্রক্রিয়া শেষ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এখনো পর্যন্ত 89 লক্ষ প্রায় ভোটার তারা রয়েছেন। ফলত এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে থাকা কতজনকে শুনানির জন্য ডাকা হবে তা নিয়েও আজকে আলোচনা হবে। যে বৈঠকটি হবে দুপুর 3টে থেকে, সেই বৈঠকেও বিধানসভা ভোটে বুথের সংখ্যা, অর্থাৎ তুমি জানো জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে বুথ পিছু 1200 জন করে ভোটার থাকবে, যেটা এতদিন পর্যন্ত বুথ পিছু 1800 জন করে ভোটার থাকতো। এক্ষেত্রে বুথের সংখ্যা বেড়ে প্রায় 90,000-এর কাছাকাছি দাঁড়াবে এ রাজ্যে। ফলত সেই বুথের সংখ্যা বাড়া এবং তার সঙ্গে এবং সেই বুথগুলি কোথায় কোথায় হবে, কত দূরত্বে হবে, সে নিয়েও পর্যালোচনা হবে। যে বৈঠকটি হবে দুপুর 3টে থেকে। কিন্তু তার আগে দুপুর 1টার যে বৈঠক, সেই বৈঠকটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ এসআইআর প্রক্রিয়ার যে শুনানি, সেই শুনানি প্রক্রিয়া যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ করা হয় এবং দ্রুত শেষ করা হয়, সেই নির্দেশ আজ দেওয়া হবে। পাশাপাশি অতিরিক্ত আরও কিছু আধিকারিক নিয়োগ করা হবে, যাতে এসআইআর প্রক্রিয়া শুনানিটা দ্রুত শেষ করা যায়। তুমি বুঝতেই পারছো, লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এখনো পর্যন্ত 89 লক্ষ ভোটার রয়েছে। 2002-এর তালিকার সঙ্গে মিল নেই, সেই সংখ্যা প্রায়। এবার আমাদের নজর থাকবে সোমরাজ, যে এই যে 89 লক্ষ ভোটারের কথা বলছো, এদের ব্যাপারে কমিশন কি সিদ্ধান্ত নেয়? হিয়ারিং এর যে ত্রুটিগুলোর কথা বলা হচ্ছে, বা যেখানে যেখানে সমস্যা হচ্ছে বলা হচ্ছে, যে জেলাগুলো, সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হবে? ত্রুটি আছে কিছু কিছু জায়গায়, অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন যে এই যে পদ্ধতিতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে তাতে কিছু ত্রুটি আছে, ত্রুটিগুলো সংশোধন করা হোক, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত রাখা হোক। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আবার একটা চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইবো, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি, আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। সোমবার সাগরের মঞ্চ থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। এর আগে শনিবার তিনি কমিশনকে চিঠি দেন এসআইআর স্থগিত রাখার দাবি জানিয়ে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে পরিকল্পনাহীন, খামখেয়ালি ও সংবিধান বিরোধী প্রক্রিয়া চলছে। যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণ ছাড়াই এসআইআর চলছে। গোটা প্রক্রিয়া হয়ে উঠেছে ত্রুটিপূর্ণ এবং অবিশ্বাসের। কমিশনের নির্দেশ বারবার বদলাচ্ছে, হোয়াটসঅ্যাপ বা মেসেজে নির্দেশ দেওয়া হচ্ছে, যার লিখিত নোটিফিকেশন বা আইনি ভিত্তি নেই। এই অনিশ্চয়তা ও স্বেচ্ছাচারিতার ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে। 20-25 কিলোমিটার দূরে শুনানিতে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে বৃদ্ধ, অসুস্থ এবং সাধারণ মানুষকে। এই অপরিকল্পিত স্বেচ্ছাচারী এসআইআর অবিলম্বে স্থগিত করে ভুল সংশোধন করতে হবে, তা না হলে পরিণতি হবে ভয়াবহ। ভোটারকে বঞ্চনা এবং গণতন্ত্রের মূল কাঠামোর উপর সরাসরি আঘাত করা হবে। এর পাল্টা সোমবার কমিশনকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অপর্যাপ্ত প্রশিক্ষণের অভিযোগ ভুল। সকলেই জানেন, অনেক আলাপ আলোচনার পরে এসআইআর চালু হয়েছে। পশ্চিমবঙ্গে 50,000 বিএলও ও ইআরওদের ব্যাপক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়াতে স্বচ্ছতা রয়েছে। হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল চ্যানেলের মাধ্যমে নির্দেশ দেওয়া একটি আধুনিক ব্যবস্থা। এছাড়াও সব তথ্য মিলছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। লক্ষ লক্ষ ডেটা এন্ট্রি হচ্ছে, সবটাই নির্বিঘ্নে এবং রিয়েল টাইমে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভোটারদের নাম মোছার যে অভিযোগ, তা কল্পকাহিনী। শুনানিতে যাদের ডাকা হয়েছে তাদের বাড়ি থেকে শুনানি কেন্দ্রের গড় দূরত্ব 10 কিলোমিটার। দূর থেকে শুনানিতে যেতে হচ্ছে বলে রং চড়িয়ে প্রচার করা হচ্ছে। যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে বিভ্রান্ত করার চেষ্টা করলে কিছু তথ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। ইলেকশন কমিশন অনেক আগে থেকেই ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে। ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন, যে 40-50 লক্ষ বিএলওদের চাপ দিয়ে ইলেকশন কমিশন অনেক লেটে বহু জোন অবজারভার অ্যাপয়েন্ট করেছেন, 13 জন সম্ভবত, তাদেরকে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যাই করেন, বিরোধী দলনেতা সেটিকে নকল করেন প্যানিক রিয়াকশন থেকে। বাংলায় এসআইআর এর নাম করে যেভাবে বিজেপির চাপিয়ে দেয়া নীতিগুলো বিজেপির সুবিধার জন্য তারা এখানে কার্যকর করার জুলুমবাজি চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, সেটা দেখে বিজেপি ভয় পাচ্ছে। আর উত্তর তো দেওয়ার কথা জ্ঞানেশ কুমারের। তারা যেহেতু এই জ্ঞানেশ কুমারদের নামিয়েছে, তাই এখন তাদের ঢাল হয়ে, তাদের হয়ে নামতে এইসব কথা বলছে। নিউজ 18 বাংলা। নজর আমাদের আজ বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আবির রয়েছে। আবির, প্রথমে একটু জানতে চাইবো, এই বীরভূমের রাজনৈতিক চালচিত্র এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আমরা যদি 2021-এর ভোট দেখি, 2024-এর ভোট দেখি, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? অবশ্যই এর মাঝখানে কেষ্ট কাজল দ্বন্দ্ব প্রসঙ্গ উঠবে। অতনু, 2021-এর বিধানসভা নির্বাচনে বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেস একটি আসনে হেরে গিয়েছিল, বাকি সবকটা আসনেই তারা জয়লাভ করে। 2024-এর লোকসভা নির্বাচনে এই জেলার যে দুটি লোকসভা আসন, তার দুটোতেই তারা জয়লাভ করে। ফলে তুমি যদি ফলের দিক থেকে দেখো, দুটো জায়গাতে তৃণমূল কংগ্রেসের ফল যথেষ্ট ভালো।
কিন্তু লোকসভা ভিত্তিক ফলের বিশ্লেষণ করলে দেখতে পাওয়া যাবে এই জেলার মধ্যে একাধিক আসনের, বিশেষ করে হচ্ছে সিউড়ি, সাঁইথিয়া, মৌরেশ্বর, এই রামপুরহাট, তার প্রত্যেকটা জায়গাতেই পুরো অঞ্চলের যে ভোট রয়েছে সেই ভোটে হচ্ছে তুল্যমূল্য লড়াই চলেছে এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি জোর লড়াই দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগামী বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসকে এই সমস্ত আসনগুলোতেও ভালো ফল করতে হয় তাহলে এই পুরো অঞ্চলের ভোটকেও তৃণমূল কংগ্রেসকে নিজেদের ভোট বাক্সে ফেরাতে হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি যে অনুব্রত এবং কাজল এই দুই নেতার বিভিন্ন বিষয় নিয়ে বারবার ধরে চর্চা হয়েছে, রাজনৈতিক চাপানুতর রয়েছে, কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বিভিন্ন বৈঠক করে তাদেরকে একসুরে বাঁধার চেষ্টা করা হয়েছে এবং যে কারণেও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন হেলিপ্যাডে নামবেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিসিভ করার জন্য অনুব্রত এবং কাজল দুজনকে একই সঙ্গে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। ফলে দলের তরফ থেকে সংগঠনকে পরিষ্কার বার্তা যে কোর কমিটি যে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সকে তারা মান্যতা দিচ্ছে এবং সাংগঠনিক দিক থেকেও তারা যেন একে অপরের সঙ্গে দূরত্ব না রেখে যেন সবাই মিলে সংযোগ বজায় রেখে তারা যেন কাজ করেন। অবশ্যই আজকে সভামঞ্চ থেকে সেই বার্তা তারা দেবেন, কিন্তু রাজনৈতিকভাবে মূলত দলের নেতাকর্মীদের বিধানসভা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যাতে পুরোপুরিভাবে চাঙ্গা করে রাস্তায় নামানো যায় সেই বার্তাই মূলত রামপুরহাটের এই মঞ্চ থেকে অভিষেক দিতে চলেছে। আবির, এবার মঞ্চের বাইরের আরও একটা পরিস্থিতি আজ তৈরি হবে, যে পরিস্থিতির কথা তোমার থেকে জানতে চাইবো। সোনালী খাতুনের কথা আমরা জানি, এই সোনালী খাতুন বাংলাদেশের জেল থেকে তাকে কিভাবে নিয়ে আসা হয়েছে ফেরত। সেই সোনালী খাতুন পুত্র সন্তানের মা হচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাবেন। দেখো, সোনালী খাতুন একটা নির্বাচনী ইস্যুর অন্যতম বিষয়, অন্তত এই জেলা, পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ এবং বেশ কতগুলো জায়গাকে কেন্দ্র করে। তার কারণ তৃণমূলের বারবার অভিযোগ যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, তাদেরকে বাংলাদেশে সোনালীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত বীরভূমের দুজন সেখানে রয়েছেন, আইনি লড়াই তৃণমূল চালিয়ে যাচ্ছে এবং বারবার আদালতের নির্দেশের পরেও সোনালীকে ফেরত নিয়ে আসার ক্ষেত্রে যে ধরনের ঢিলেমি করা হয়েছিল সে নিয়েও তারা বারবার ধরে প্রশ্ন তুলেছেন। ফলে সোনালীর সঙ্গে দেখা করা এবং সোনালীর এই যে রামপুরহাটে এসে সভা করা, এর মধ্যে দিয়ে যে পরিযায়ী শ্রমিকদেরকে কি পরিমাণ হেনস্থার শিকার বিভিন্ন রাজ্যগুলো থেকে হতে হচ্ছে সেই প্রসঙ্গের কথাও এই সভামঞ্চ থেকে থাকবে। এবং এই নির্বাচনের ক্ষেত্রে যেহেতু বাঙালি ইস্যু অন্যতম একটি বিষয়, এই জেলারই বোলপুর থেকে মিছিল করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে অবশ্যই এই সোনালীকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সেই ইস্যুতে অবশ্যই আজকে শান দেবে। তাই সভামঞ্চের পাশাপাশি সে কারণেই রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সোনালী এবং তার সদ্যোজাত পুত্র সন্তানকেও দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আবির। সোনালী খাতুন, আপনাদের মনে থাকবে যে সোনালী খাতুন দিল্লিতে কাজ করতেন, তাকে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছিল, অসম থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বর্ডারের ওপাশে, আর ওপাশে পৌঁছানোর পর বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয়। তাকে সেখান থেকে নিয়ে আসা হয়েছে, ফিরেছেন ডিসেম্বরে। অন্তঃসত্ত্বা সোনালী খাতুনের বেশ কয়েকটা দিন কেটেছে ওই জেলে, তারপর ফিরে এসেছেন রামপুরহাট হাসপাতালে, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনালী খাতুন। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, তিনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সোনালী খাতুন 26শে জুন বাংলাদেশি তকমা দিয়ে জোর করে তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সোনালী অন্তঃসত্ত্বা। এরপর দীর্ঘ লড়াই, ডিসেম্বরে তিনি বাড়ি ফেরেন। সেই সোনালী সোমবার মা হলেন, জন্ম দিয়েছেন ছেলের। ভালো লাগছে, আনন্দ লাগছে। নাম তো আপনার মেয়ের ইচ্ছা আছে মুখ্যমন্ত্রী দেবে? হ্যাঁ, ওই লাগবে নাম, আমরা নাম রাখবো না। কে রাখবে? মমতা ব্যানার্জি। এখন কেমন আছে মা ছেলে? সব ঠিক আছে। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পায়করের বাসিন্দা সোনালী খাতুন দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে পুলিশ। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জল গড়ায় আদালতে, প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয়। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা। এরপর 5 ডিসেম্বর প্রায় 6 মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। 6 ডিসেম্বর পায়করের বাড়িতে ফেরেন সোনালী। রবিবার রাতে অন্তঃসত্ত্বা সোনালীকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেলে। সেখানেই আরেক ছেলের জন্ম দিয়েছেন। সোনালী খাতুন এবং তার পরিবার চেয়েছিল
তার সন্তান যেন বাংলার মাটিতে জন্মগ্রহণ করে এবং আমাদের বীরভূম মাটিতে জন্মগ্রহণ করে, সেটা হয়েছে আজকে। তার জন্য আমরা খুব আনন্দিত আজকে। সোনালী এবং তার ছেলে দেশে ফিরেছেন, তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরও 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে, দুজনেই শিশু। এদের দেশে ফেরানো নিয়ে কেন্দ্রকে মানবিক হতে বলেছে সুপ্রিম কোর্ট। জামাই ফিরে আসেনি, এটাই কষ্ট আছে। জামাইয়ের সঙ্গে 3 আছে, 4 জনেরই জড়োয়ার, 4 জনও খুব কষ্ট হয়ে আছে ওরা। স্বামীকে ছাড়াই 1 ছেলেকে নিয়ে দেশে ফিরতে হয়েছে। সোনালী লড়েছেন, এখন কোলে আরেক ছেলে। সন্তানদের নিয়ে স্বামীর অপেক্ষায় সোনালী। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। সোনালী ফিরেছেন, কিন্তু সোনালীর স্বামী এখনো ফিরতে পারেননি, রয়ে গেছেন বাংলাদেশে। সোনালীর স্বামী সহ 4 জনের সুপ্রিম শুনানি আজ কি হবে? প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই শুনানি। মৈত্রী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, কি জানতে পারছি আমরা? অতটা দেখো, আর কিছুক্ষণের মধ্যেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ যখন শুনানি হয়েছিল তখন কেন্দ্রকে বলা হয়েছিল এবং তারা মানবিকতার খাতিরে তারা এই বিষয়টিকে একটু বিবেচনা করেন এবং একই সঙ্গে এই মামলার ক্ষেত্রে কি কি অ্যাসপেক্ট রয়েছে এবং অন মেরিট বেসিসে শুনানির আবেদন করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে এবং সেই শুনানি করা হবে। তবে আজকে দেখার যে কেন্দ্রের তরফ থেকে কি বিবেচনা করা হয়েছে এবং বিশেষত আজকের শুনানিতে অবশ্যই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উঠে আসবে অবশ্যই, এবং ভারতের সাথে সম্পর্কের যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে সেখানে এই 5 জনের অর্থাৎ সোনালী বিবির স্বামী সহ 5 জনের সেখানে থাকা, যেখানে মাইনররাও রয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে তাদেরকে ফেরত আনার বিষয়ে সর্বোচ্চ আদালতের কি অবস্থান থাকে সেটাও কিন্তু আজকে স্পষ্ট হবে। অত্যন্ত ধন্যবাদ। গত বছরের শেষ দিনে অমিত শাহ ছিলেন কলকাতায়, আর এবার বছরের প্রথম মাসের 17 তারিখ অর্থাৎ জানুয়ারির 17 তারিখ নরেন্দ্র মোদী আবার একবার রাজ্যে। কোথায় কোথায় যাবেন? 2 জেলায় সভা করবেন। মালদার হুগলিতে পরিবর্তন সংকল্প সভা। 2 দিনের এই সফর। 17 তারিখ 17ই জানুয়ারি মালদায় সভা নরেন্দ্র মোদীর। 18ই জানুয়ারি ঠিক পরের দিন হুগলির সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী। রাজ্যের পরবর্তী ডিজিকে 31শে জানুয়ারি তো রাজীব কুমার অবসর নিচ্ছেন। তাহলে একটা প্যানেল পাঠিয়েছিল রাজ্য, এই প্যানেল থেকে নাম বাছার জন্য, কিন্তু ইউপিএসসি সেই প্যানেল ফেরত পাঠিয়ে দিয়েছে। তাহলে উপায়? সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তাহলে উপায় কি? রাজ্যের পরবর্তী ডিজিকে দেখো, ইউপিএসসির তরফে যে চিঠি পাঠানো হয়েছে রাজ্যকে, একটা বিষয় পরিষ্কার করে বলা হয়েছে, 2023 সেপ্টেম্বর মাসের পরে ডিজি নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম মানা উচিত ছিল রাজ্য সরকারের, সেই নিয়ম মানা হয়নি। অর্থাৎ 2023 সেপ্টেম্বরের পরে পরবর্তী ডিজি নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম মানা উচিত ছিল সেই নিয়ম মানা হয়নি। শুধু তাই নয়, ইউপিএসসির এমপ্যানেলমেন্ট কমিটি, রাজ্যের তরফে পাঠানো যে প্যানেল এবং রাজ্যের তরফে যে বৈঠক হয়, যে বৈঠকে রাজ্যের তৎকালীন মুখ্য সচিব যোগ দিয়েছিলেন, সেই বৈঠকের পর দেশের অ্যাটর্নি জেনারেলের মতামত নিয়েছিল। দেশের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য তাদের নিজেদের মতামত জানতে পারে, কিন্তু আপাতত ইউপিএসসির এমপ্যানেলমেন্ট কমিটির কিছু করণীয় নেই। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি নির্দেশ রয়েছে ডিজি নিয়োগ নিয়ে, সেটাও চিঠি উল্লেখ করে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যের পরবর্তী ডিজি কে হবেন, ওই ডিজি কে হবেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তার কারণ যে প্যানেল আর প্রস্তাব ইউপিএসসির এমপ্যানেলমেন্ট কমিটির কাছে পাঠানো হয়েছিল রাজ্যের তরফে, সেই প্রস্তাব ফেরত দিয়ে দিয়েছে। নতুন করে আর নামের তালিকা চাওয়া হয়নি। বলা হয়েছে দেশের অ্যাটর্নি জেনারেল মতামত দিচ্ছেন যে এই বিষয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে, সুপ্রিম কোর্টের কাছে মতামত নিতে পারে। ফলত এবার রাজ্য কি করবে তা এখনো সময় অপেক্ষা, কারণ রাজীব কুমার আগামী 31শে জানুয়ারি পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি হিসাবে রয়েছেন।
ফলত ইউপিএসসির তরফে পাঠানো যে চিঠি, সেই চিঠিকে কেন্দ্র করে বলাই যায় যে রাজ্যের পরবর্তী ডিজিপি কে হবেন তাই নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। রাজ্যকে পরামর্শ দেওয়া হয়েছে ইউপিএসসির তরফে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের পরামর্শ বা মতামত নিতে পারে রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে, কারণ 2023 সেপ্টেম্বরের পরে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ নিয়ে যে নিয়ম মানার কথা ছিল সেই নিয়ম মানা হয়নি, অর্থাৎ পরবর্তী ডিজিপি বেছে নেওয়ার আগে 3 মাস আগে নাম সহ প্রস্তাব পাঠাতে হয়, কিন্তু 2023 সেপ্টেম্বরের পরে সেই নিয়ম মানা হয়নি। সেই কারণেই যে প্রস্তাব ও নামের প্যানেল ইউপিএসসিকে পাঠানো হয়েছিল তা ফেরত পাঠিয়ে দিয়েছে এবং নতুন করে আর নামের তালিকা চাওয়া হয়নি, শুধু বলা হয়েছে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার জন্য রাজ্যকে দেশের অ্যাটর্নি জেনারেল যে মতামত দিয়েছে সেই মতামত ইউপিএসসির তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে